হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ 1432-এর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমাদের এই নতুন বছর খুবই ভালো কাটবে। ফাটিয়ে পড়াশোনা করো যাতে সবাই নিজেদের লক্ষ্যে সফল হতে পারো। তো আজকে আমরা আলোচনা করব এক কথায় যাকে বলা হয় অলিভ রিডলি টার্টেল, এই স্পেসিসটা সম্বন্ধে। কারণ এই 2025 সালের শুরুর থেকে এই অলিভ রিডলি টার্টেল কিন্তু বিভিন্ন কারণের জন্য সম্প্রতি নিউজে এসছে। তো কিছু যেরকম ব্যাড নিউজ আছে সেরকম কিছু গুড নিউজও আছে। তো সবার আগে আমরা চলো ব্যাড নিউজটা নিয়ে আলোচনা করে নিই, তারপরে আমরা অলিভ রিডলি টার্টেল সম্পর্কে ভালো খবর কি আছে আমাদের কাছে সেইটা নিয়ে আমরা দেখে নেব। তো আজকের এই ভিডিওটাতে আমি অলিভ রিডলি টার্টেল সম্পর্কে যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু ইন ডেপথ ইন ডিটেলসে আলোচনা করব। তাই আগামী দিনে এই টপিকটার ইম্পর্টেন্স কিন্তু তোমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো হতে চলেছে তাতে যেরকম অবশ্যই রয়েছে, তার সাথে সাথে কিছু যেরকম ডেসক্রিপটিভ পেপারস হয়ে থাকে, যেরকম সামনে মিসলেনিয়াস মেন্স আসছে বা WBCS 2025 থেকে ডেসক্রিপটিভ হয়ে যাবে, অথবা ইউপিএসসির পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু আজকে যা যা আলোচনা করব তা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং বাকি যারা তোমাদের চেনা জানা বন্ধুবান্ধব কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সাথেও অবশ্যই শেয়ার করো। তো চলো প্রথমে আমরা যদি এই বছরের শুরুর দিকে দেখি, তাহলে ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা দেখতে পাবো যে একটা নিউজ খুব ভাইরাল হয়েছিল বলা যায়, যে তামিলনাড়ু কোস্টে চেন্নাইয়ের আশেপাশে সেই কোস্টাল রিজিয়ানে আমরা কিন্তু প্রচুর ডেড অলিভ রিডলি টার্টেলকে ভেসে আসতে দেখতে পেয়েছি, এবং মোর দ্যান 1000 অলিভ রিডলি টার্টেলের ডেড বডিজ কিন্তু এই তামিলনাড়ু কোস্টে পাওয়া গিয়েছিল। সেটা কিন্তু খুবই একটা চিন্তার কারণ, কারণ প্রতি বছর আমরা যদি দেখি যে সেপ্টেম্বরের পর থেকে অক্টোবর নভেম্বর এই সময়টায় এই স্পেসিসটা অনেক দূর থেকে ইন্ডিয়ান ওশান পার করে সাঁতার কেটে এসে ইন্ডিয়ার বিভিন্ন কোস্টাল রিজিয়ানে আসে তাদের মেটিংয়ের জন্য, অথবা তারা ডিম পাড়তে আসে এই সময়টায়, শীতের সময় বা শীতের শেষের দিকে। তো প্রতি বছরই অল্প বিস্তর ডেড আমরা এরকম বডিজ অফ অলিভ রিডলি টার্টেল কিন্তু পেয়ে থাকি ইন্ডিয়ার কোস্টাল রিজিয়ানে, কিন্তু এত হিউজ নাম্বার অফ ডেড বডিজ কিন্তু এরকম দেখা যায় না চট করে। তাই এটা কিন্তু সম্প্রতি আমাদের একটা বিরাট বড় কনসার্নের ব্যাপার যে কেন এই ঘটনাটা ঘটলো। তো সেটা আমাদের কাছে কিন্তু একটা বলতে পারো যে অ্যালার্মিং সিচুয়েশন তৈরি করে দিয়েছে, এবং এইটা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি মানে এই ইস্যুটা নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ইনভেস্টিগেট করা দরকার, এবং কি কারণের জন্য এটা হলো সেটা অবশ্যই ফাইন্ড আউট করা দরকার। তা না হলে এই স্পেসিসটার ওপর আগামী দিনে থ্রেটস কিন্তু আরও ইনক্রিজ করবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই বছরের শুরুর দিকের কথা বলছি, জানুয়ারি মাসে কিন্তু এই নিউজটা এসেছিল, এবং এটার ওপর আমাদের ক্লাইমেট চেঞ্জের যেমন এফেক্ট রয়েছে, তাছাড়া অনেক হিউম্যান অ্যাক্টিভিটিসও রয়েছে যে কারণের জন্য কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তো সেগুলো নিয়ে এক এক করে চলো আমরা ডিসকাস করব। তার আগে তোমাদের বলে দিই যে সামনে মিসলেনিয়াস মেন্স এক্সাম হতে চলেছে, তো তার জন্য কিন্তু এডুমন্ত্রায় অলরেডি ব্যাচ কিন্তু কন্টিনিউ হচ্ছে, সম্প্রতি 2 মাস হলো শুরু হয়েছে। তো তোমরা এখনও চাইলে কিন্তু জয়েন করতে পারো। এখানে প্রত্যেকটা সাবজেক্ট মানে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে কিন্তু তোমাদের টিচাররা ইন ডেপথ কনসেপচুয়ালি ক্লাস নিচ্ছেন, এবং তার সাথে সাথে ডেসক্রিপটিভ প্যাটার্নে কিভাবে তোমরা অ্যান্সার লিখবে, কিভাবে আরও বেটার স্কোর করতে পারো সেগুলোও কিন্তু ফুললি গাইড করে দেওয়া হচ্ছে। আর তার সাথে সাথে এভরি উইক রয়েছে প্রচুর টেস্ট, প্রচুর ক্লাস টেস্ট, মক টেস্ট হচ্ছে, যেগুলো কিন্তু তোমার প্রিপারেশনকে আরও বেটার করতে হেল্প করবে। তার সাথে সাথে বলি 2025 সালে অন্যান্য যে সমস্ত পিএসসি বা এসএসসি জেনারেল এক্সাম হতে চলেছে, যেরকম মিসলেনিয়াস 2025, ক্লার্কশিপ 2025, আইডিও, জুডিশিয়াল সার্ভিস, সেই সবের জন্যও কিন্তু এডুমন্ত্রায় ফ্রেশ ব্যাচ শুরু হবে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এডুমন্ত্রার সাথে। চলো আমরা আমাদের টপিকে ফিরে আসি, যেটা বলছিলাম যে এই যে এত মাস ডেথ অলিভ রিডলি টার্টেলের আমরা দেখতে পেয়েছি, তার জন্য আমরা আর্জেন্ট কল অফ অ্যাকশন কি নিয়েছি না, প্রথমেই একটা টাস্ক ফোর্স তো তৈরি করা হয়েছে যে এই যে মর্টালিটি রেট, একটা হাই মর্টালিটি রেট যে দেখা গেছে অলিভ রিডলি টার্টেলের জন্য, সেইটার কারণে। তো এটা হয়েছিল দেখো জানুয়ারি 2025, জানুয়ারির শেষের দিকে। সেই সময় কিন্তু প্রথম রিভিউ করতে যাওয়া হয় চেন্নাই কোস্টে, যে সেখানে কারা কারা গেছিল না, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বা ফিশারি এবং কোস্টাল গার্ড বা কোস্টাল প্রোটেকশন যে কমিটি, এই সমস্ত যে বডিগুলো তারা একসাথে হয়ে কিন্তু ইনভেস্টিগেট করতে গেছিল এই ডেথের পেছনে অলিভ রিডলি টার্টেলের।
তো সেই জায়গাটায় বিভিন্ন কালেকটিভ অ্যাপ্রোচ যেরকম তারা একসাথে নিয়েছে, তার সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের যে এক্সপার্টাইজ রয়েছে তারাও কিন্তু এই ইস্যুটাকে অ্যাড্রেস করেছে এবং সিরিয়াসলি নিয়েছে যে এর পেছনে কি কারণ থাকতে পারে সেইটাকে অবশ্যই আগে আইডেন্টিফাই করা এবং কিছু এমন মেজার্স নেওয়া যাতে আগামী দিনে এই ঘটনাটা আর না ঘটে। তো এক্স্যাক্ট কজ কি সেইটা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি যে ঠিক এক্স্যাক্টলি কি কারণের জন্য এরকম মাস ডেথ আমরা দেখতে পেলাম। তো দেখো মোর দ্যান বলছে 1100 টার্টেল, হ্যাঁ 1100রও বেশি কিন্তু আমরা টার্টেলের যে ডেড বডি বা তার যে ওপরের খোলসটা যাকে কার্কেস বলা হয় সেই জিনিস কিন্তু আমরা শুধু তামিলনাড়ু কোস্টাল রিজিয়ানেই পেয়েছি। ইন্ডিয়ার বিরাট বড় কোস্টাল রিজিয়ান রয়েছে, অন্যান্য জায়গাতেও নিশ্চয়ই টুকটাক পাওয়া গেছে, কিন্তু শুধু তামিলনাড়ু কোস্টেই এই অ্যালার্মিং ঘটনাটা আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো যেটা বলছিলাম যে এক্স্যাক্ট কজ কি এই হাই মর্টালিটি রেটের সেটা কিন্তু এখনো আনক্লিয়ার। তবে গভর্নমেন্ট যারা অফিসিয়ালস রয়েছে বা অথরিটিস রয়েছে তারা বলছে যে ফিশিং ট্রলার অর্থাৎ কোস্টাল রিজিয়নের কাছাকাছি এত বড় বড় যে মাছ ধরার ট্রলার ঘুরে বেড়ায়, তো সেই ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে হতে পারে, অথবা বড় বড় যে ফিশিং নেট তার মধ্যে আটকে গিয়ে হতে পারে। এই সমস্ত কারণের জন্যই কিন্তু এত ম্যাসিভ ডেথ আমরা অলিভ রিডলি টার্টেলের এবারে দেখতে পেয়েছি। যদিও কিছু ফিশারম্যানের দাবি হচ্ছে যে যেহেতু আমাদের স্ট্রং কারেন্ট এবং যে ওয়েদার মানে উইন্ড ফ্লো আর ওশান কারেন্ট আমাদের যেরকম, সেই রেসপেক্টে দেখা গেছে যে যত এই বে অফ বেঙ্গল রিজিয়নে যত এরকম ডেড আমাদের টার্টেল রয়েছে তাদের যে কার্কেসগুলো সেইগুলো ভেসে ভেসে এসছে তামিলনাড়ু কোস্টে এবং এক জায়গায় এসে জড়ো হয়েছে। এরকমটা আবার কিছু ফিশারম্যানরাও কিন্তু দাবি করেছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে এক্স্যাক্ট কারণটা আমরা কিন্তু এখনও ফাইন্ড আউট করতে পারিনি যে কী কারণের জন্য এই বছরে এত হিউজ ডেথ অফ অলিভ রিডলি টার্টেল আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, আমাদের তিনটে মানে সলিউশন তো বার করতে হবে, ঘটনাটা তো যা হওয়ার হয়েই গেছে। তো এর জন্য মেনলি তিনটে মেজার কিন্তু আমরা নিয়েছি। প্রথম কথা হচ্ছে কোস্টাল রিজিয়নে একটা সার্টেন ডিস্টেন্সের মধ্যে ট্রল ফিশিং অর্থাৎ বড় বড় ট্রলার দিয়ে মাছ ধরা সেটা পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে যে টিইডি অর্থাৎ টার্টেল এক্সক্লুডার ডিভাইস, এইরকম এক ধরনের ফিশিং নেটের মধ্যে এরকম একটা ডিভাইসকে ইনস্টল করার কথা প্রপোজাল দেওয়া হয়েছে। সেই জিনিসটা নিয়ে আমরা পরে গিয়ে আলোচনা করছি যে জিনিসটা কিভাবে কাজ করে, এটাও কম্পালসারি করা হয়েছে। এবং তার সাথে হাই হর্স পাওয়ারের যে বোট ইঞ্জিন যেগুলো প্রচুর নয়েজ তৈরি করে সেইগুলোও কিন্তু এই কোস্টাল রিজিয়নে রেস্ট্রিক্ট করা হয়েছে মাছ ধরার জন্য। তো এই তিনটে মেনলি কি মেজারকে নেওয়া হয়েছে ইমিডিয়েটলি, এবং বিভিন্ন ট্রলার যারা ইল্লিগালি সেই জায়গায় এখনও মাছ ধরার চেষ্টা করছে তাদেরকেও কিন্তু হিউজ ফাইন করা হচ্ছে। আর কি হয়েছে না, এই ট্রল ফিশিংকেই কিন্তু মেনলি আমাদের কোস্টাল রিজিয়ন বা শোরের কাছাকাছি, শোর লাইনের কাছাকাছি এই ট্রল ফিশিংকে ব্যান করাটাই কিন্তু এখন মেন প্রায়োরিটি নেওয়া হয়েছে। এবং এর জন্য আগেও একটা অ্যাক্ট ছিল, দেখো তামিলনাড়ু মেরিন ফিশারিজ রেগুলেশন অ্যাক্ট, যেটা 1983 থেকে ছিল। সেটাই কিন্তু বলা ছিল যে এরকম হাইলি মেকানাইজড যে বড় বড় ট্রলার বা ফিশিং ভেসেলগুলো সেইগুলো কিন্তু 5 নটিক্যাল মাইলসের মধ্যে কিন্তু তাদেরকে অ্যালাউ করা হবে না, অর্থাৎ কোস্ট লাইন থেকে 5 নটিক্যাল মাইলসের মধ্যে বড় বড় ট্রলার দিয়ে ফিশিং করা যাবে না। তবে স্বাভাবিকভাবেই সবটা নিয়মকানুন আমাদের দেশে কতটা মানা হয় তোমরা সবাই জানো, তো সেই কারণে ইল্লিগাল কিন্তু এরকম ট্রল ফিশিং কন্টিনিউ হতো এবং মেনলি সেই কারণের জন্যই এই ঘটনাটা ঘটেছে, গভর্নমেন্ট অফিসিয়ালরা অন্তত তাই মনে করছেন। তাই জন্য এখন এই লটাকেই, এই আইনটাকেই আরও বেশি স্ট্রিক্ট করা হচ্ছে। আর নেক্সট যেটা বললাম যে স্ট্রিক্টলি এনফোর্স করা হচ্ছে যে এই টিইডি ফিশিং নেটের মধ্যে এই টার্টেল এক্সক্লুডার ডিভাইস বলে একটা ডিভাইস, যাতে ফিশিং নেটের মধ্যে টার্টেল ঢুকলেও সেইখান দিয়ে তারা আবার নিজেরাই বেরিয়ে চলে যেতে পারে। তো এইটাও ইনস্টল করার ক্ষেত্রে কিন্তু খুবই জোর দেওয়া হচ্ছে ফিশারম্যানদের। আচ্ছা, এর কথা আমরা পরে আলোচনা করছি। আচ্ছা, বাট ফিশারম্যানরাও বলছে, তারাও কিন্তু মানে উল্টো দিকে একটা দাবি করছে স্বাভাবিকভাবেই, যদি এরকম কোনো ডিভাইস ফিশিং নেটে লাগিয়ে থাকে মানে লাগানো হয় যেখান দিয়ে টার্টেলটা বেরিয়ে যাবে, তাহলে কিছু মাছ যারা নেটের মধ্যে ধরা পড়েছে তারাও নিশ্চয়ই সেখান দিয়ে বেরিয়ে চলে যাবে। তাই ফিশারম্যানদের ক্ষেত্রেও কিন্তু একটা লস হতে পারে, এই প্রবণতা দেখা যাবে। তো সেটাও কিন্তু তারাও সেই কনসার্নটা কিন্তু
দাবি করেছে এর এগেনস্টে। যদিও আমাদের যে ওয়াইল্ড লাইফ কনজারভেশন বোর্ড রয়েছে তারাও কিন্তু পুরো ব্যাপারটাই দেখাশোনা করছে যে কোস্টাল রিজিয়নে ফিশিং রিলেটেড কী কী রেগুলেশন করা যায় এবং মাস্ট কী কী গাইডলাইন্স মানতেই হবে যদি একটা সার্টেন, ওই যে বললাম 5 নটিক্যাল মাইলের মধ্যে যদি আমাদেরকে ফিশিং করতে হয় সেই ক্ষেত্রে। এবং তামিলনাড়ু কোস্টাল রিজিয়ন বা ইন্ডিয়ার অন্যান্য কোস্টাল রিজিয়ন থেকে আরও অনেক সায়েন্টিফিক ডেটা কালেক্ট করা হচ্ছে যাতে এই কারণটাকে আমরা আগামী দিনে আরও ভালোভাবে এর সলিউশন খুঁজে বার করতে পারি। তাহলে অলিভ রিডলি টার্টেল নিয়ে সম্প্রতি যা যা নিউজে ছিল তার মধ্যে এই একটা খারাপ খবর কিন্তু এই বছরের শুরুর দিকেই এসেছিল যে মোর দ্যান 1100 অলিভ রিডলি টার্টেলের ডেড বডি কিন্তু আমরা চেন্নাইয়ের আশেপাশে তামিলনাড়ু কোস্টাল রিজিয়নে পাওয়া গেছিল এবং তার জন্য কিছু মেজার্স যেগুলোর কথা এক্ষুনি বললাম সেগুলো কিন্তু আমরা নিয়েছি যাতে স্ট্রিক্টলি সেই মেজারগুলো অ্যাপ্লাই হয় এবং অলিভ রিডলি টার্টেলকে আগামী দিনে আমরা প্রোটেক্ট করতে পারি। নেক্সট যে গুড নিউজের কথা বলছিলাম সেটা হচ্ছে এই অলিভ রিডলি টার্টেলগুলো সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা থেকে আসা শুরু করে ইন্ডিয়ার এই কোস্টাল রিজিয়নে মেটিংয়ের জন্য এবং তারপরে নভেম্বর ডিসেম্বর থেকে এরা ডিম পেড়ে কিন্তু চলে যায়। ফাইনালি দেখা যায় যে যখন মার্চের সময় তখন এই ডিম ফুটে কিন্তু তাদের ছোট ছোট বাচ্চা যেগুলো বেরোয় সেগুলো আবার ন্যাচারালি সমুদ্রের দিকে চলে যায়। তো এইবারে দেখা গেছে প্রায় 33 বছর পর মোর দ্যান 6 লাখ অলিভ রিডলি টার্টেল কিন্তু উড়িষ্যার কোস্টাল রিজিয়নে এসে জড়ো হয়েছে। এবং এক্ষেত্রে বলে রাখি কেন বারবার উড়িষ্যার কথাই আসে অলিভ রিডলি টার্টেল সম্পর্কে। অলিভ রিডলি টার্টেল ইন্ডিয়ার কোস্টাল রিজিয়নে সব জায়গাতেই কম বেশি দেখা যায়, কিন্তু ইন্ডিয়াতে হোম অফ অলিভ রিডলি টার্টেল বলতে আমরা কিন্তু উড়িষ্যা কোস্টকেই বুঝি, কারণ উড়িষ্যার কোস্ট লাইনে বিভিন্ন জায়গায় এই কোস্টাল রিজিয়নে আমরা কিন্তু মাস হ্যাচিং দেখতে পাই এই অলিভ রিডলি টার্টেলের। তো এই বছর মানে অনেক বছর পর এবছরে কিন্তু দেখা গেছে যে নর্মাল যে পরিমাণ অলিভ রিডলি টার্টেল আসে তার থেকে অনেক বেশি। এটাই বলা হচ্ছে যে প্রায় 33 বছর পর 6 লাখেরও বেশি অলিভ রিডলি টার্টেলকে এক জায়গায় জড়ো হতে দেখা গেছে উড়িষ্যা কোস্টে। এবং অলিভ রিডলি টার্টেলের ওপর বেশ কয়েক বছর আগে থেকেই আমরা স্যাটেলাইট ট্যাগিং অর্থাৎ এক ধরনের মেটাল ট্যাগ ইনস্টল করেছিলাম বিভিন্ন জায়গায়, কখনো ওয়েস্টার্ন কোস্টে হয়েছে কখনো উড়িষ্যা কোস্টে হয়েছে। তো সেই সমস্ত যে ট্যাগ লাগানো যে অলিভ রিডলি টার্টেলগুলো তাদেরকে ট্যাগিং করা হয়েছিল যাতে তাদের যে সারা জীবন মানে তাদের যে গতি প্রকৃতি, তাদের যে নেচার, তাদের বিহেভিয়ার এগুলো স্টাডি করার জন্য। তো সেই সমস্ত ট্যাগ লাগানো অলিভ রিডলি টার্টেলগুলো কিন্তু আবার রিটার্ন করে এসছে এবারে উড়িষ্যা কোস্টে। তো সেখান থেকে আমরা কিন্তু প্রচুর ডেটা রিকভারি করতে পারবো এবং যেটা আমাদের আগামী দিনে এদেরকে প্রোটেক্ট করতে খুবই কিন্তু হেল্প করবে। এবং লাস্ট 16 বছর ধরে এরকম অলিভ রিডলি টার্টেলের ওপর স্টাডি করে আমরা যে ট্রেন্ডটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে নাম্বার অফ অলিভ রিডলি টার্টেল কিন্তু একটা স্টেডি বা গ্রোয়িং পপুলেশন মেনটেন করছে, অর্থাৎ এদের সংখ্যা কমছে না। এটাই আমাদের কাছে ভালো ব্যাপার, আনন্দের কথা। আর এখানে ছবিতে দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে অলিভ রিডলি টার্টেল এই সময়টায় উড়িষ্যা কোস্টে এসে একসাথে জড়ো হয়। তো দেখো এগুলোই আমাদের নিউজে এসেছিল যে যেটা বললাম যে এত বছর পর এরকম মাস গ্যাদারিং আমরা অলিভ রিডলি টার্টেলের দেখতে পেয়েছি। এবং এখানে উড়িষ্যার বারবার দেখবে ঋষিকুল্লা কোস্ট নাম নেওয়া হয়। এটা উড়িষ্যা কোস্টের একটা ইম্পর্টেন্ট রিভার, যে রিভারের মধ্যে আমরা অলিভ রিডলি টার্টেলকে দেখতে পাই, যে রিভারের মাউথে এদেরকে ম্যাক্সিমাম পরিমাণে দেখা যায়। তো এক এক করে আমরা সবটাই দেখবো যে ইন্ডিয়াতে কোথায় কোথায় অলিভ রিডলি টার্টেল দেখতে পাওয়া যায় এবং কি কি তার ইম্পর্টেন্স রয়েছে। এবং তার সাথে এটাও বলছিলাম যে জিপিএস ট্যাগিং কিন্তু অনেক দিন আগেই অলিভ রিডলি টার্টেলে আমরা করে দিয়েছিলাম। সম্প্রতি আগের বছর শেষের দিকে আমরা গ্যাঞ্জেটিক ডলফিনেও কিন্তু স্যাটেলাইট ট্যাগিং করা শুরু করেছি ইন্ডিয়াতে। তো সেই সমস্ত যে স্যাটেলাইট ট্যাগিং করা হয়েছিল দেখতে পাবে, দেখো ওয়েস্টার্ন কোস্টেও কিন্তু আমরা স্যাটেলাইট ট্যাগিং করেছি, উড়িষ্যাতেও কিন্তু আমরা করেছি, ঠিক আছে। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইনিশিয়েটিভ নিয়ে করা হয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছ যে ফার্স্ট টাইম এগুলোকে ট্যাগিং করা হচ্ছে সেই নিউজটা রয়েছে। এবং এবারে যেটা আনন্দের কথা সেটা হচ্ছে যে এই ট্যাগ লাগানো যে অলিভ রিডলি টার্টেল তার মধ্যে দেখো বলছে 48 মানে নিয়ার অ্যাবাউট 50
ঠিক আছে, 50টার মতো অলিভ রিডলি টার্টেল এরকম যারা এই ঋষিকুল্লা রিভার মাউথে ফিরে এসছে উড়িষ্যায়, সেগুলো আগে যেগুলোকে ট্যাগ লাগানো হয়েছিল সেইগুলোই এবার রিটার্ন করেছে তাদের মধ্যে অনেকগুলো। তাই এদের থেকেও আমরা কিন্তু আরও অনেক ডিটেলসে অলিভ রিডলি টার্টেল সম্পর্কে স্টাডি করতে পারবো। তাদের যে পাথ, মানে সারা কোথা থেকে কোথায় ঘুরে বেড়ায়, কখন কোথায় থাকে, কি তাদের বিহেভিয়ার, সেগুলো কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো এবং অনেক সুবিধা হবে আমাদের ইন ফিউচারে এদেরকে কিভাবে প্রোটেক্ট করা যায় সেই রেসপেক্টে মেজারগুলো নিতে। আচ্ছা, তোমাদেরকে মনে করিয়ে দিই যে WBCS 2024 যেটা 25 সালের কিন্তু হয়তো শেষের দিকে হবে, তার জন্য এডুমান্ত্রায় নতুন ব্যাচ, ফ্রেশ ব্যাচ কিন্তু আবারও শুরু হচ্ছে। এর আগের ব্যাচে সিট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর জায়গা নেই। তাই তোমাদেরকে বলি যে নিউ একদম প্রথম থেকে ফ্রেশারদের নিয়ে একদম সমস্ত সাবজেক্ট বেসিক থেকে 0 লেভেল থেকে স্টার্ট করা হবে এবং এখানে কিন্তু মেন্স ওরিয়েন্টেডই প্রথম থেকে পড়ানো হয়। ইন ডেপথ কনসেপচুয়াল ক্লাস খুবই ইম্পর্টেন্ট, লাইভ ক্লাস হয় সবকটা সাবজেক্টে এবং তার সাথে সাথে ক্লাস মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়াল শেয়ার করা হয় এবং তার সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্টে উইকলি বেসিসে কিন্তু প্রচুর ক্লাস টেস্ট এবং মক টেস্ট হয়ে থাকে। তাই তোমরা এই স্কোপটা মিস করো না। 2024 কিন্তু লাস্ট WBCS মেন্স MCQ প্যাটার্নে হবে, 25 থেকে ডেসক্রিপটিভ হয়ে যাবে। তাই তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো, নিজেদেরকে ইন ফিউচারে সিভিল সার্ভিস অফিসার হিসেবে দেখতে চাও, অবশ্যই এডুমন্ত্রার সাথে কন্ট্যাক্ট করো। এখানে তোমরা কমপ্লিট গাইডেন্স পাবে এবং সামান্য মান্থলি ফিজে তোমরা কিন্তু কন্টিনিউ করতে পারবে এবং এভরি উইক সবকটা সাবজেক্টেরই ক্লাস রেগুলার হয় এবং লাইভ ক্লাস ছাড়াও আমাদের ক্লাসগুলো রেকর্ডিংও করা হয়। সেগুলো তোমরা আপ টু এক্সাম অবধি যে কোনো টাইমে আগের ক্লাস চাইলে কিন্তু অ্যাক্সেস করতে পারবে এবং প্রচুর প্রচুর কোশ্চেন কিন্তু তোমাদের এখানে সলভ হয়ে যাবে প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাওয়ার আগেই। তাই জন্য তোমরা অনেক কোশ্চেন আমাদের এই এডুমান্ত্রার মক টেস্ট থেকে কিন্তু কমনও পাবে। তা তোমাদেরকে বলে দিই যে অনলাইন এবং অফলাইন দুটো মোডেই কিন্তু WBCS এর ব্যাচ আমাদের শুরু হচ্ছে, ফ্রেশ ব্যাচ। তোমরা আর দেরি করো না, প্রিলিমিনারির আগে আর খুব বেশি সময় হয়তো নেই। তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো যারা যারা ইন্টারেস্টেড আছো। অফলাইন এবং অনলাইন দুটোতেই কিন্তু WBCS এর ফ্রেশ ব্যাচ এডুমন্ত্রায় শুরু হচ্ছে। ফিরে আসি, চলো আমাদের টপিকে। দেখে নিই অলিভ রিডলি টার্টেল সম্পর্কে বেসিক কিছু কথা, এই স্পিসিসটা সম্পর্কে। অলিভ রিডলি টার্টেল, তো এর সায়েন্টিফিক নেম এখানে দেওয়া আছে। এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড স্মলেস্ট এবং মোস্ট অ্যাবান্ডেন্ট সি টার্টেল, ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড স্মলেস্ট সাইজের দিক দিয়ে। আর অলিভ রিডলি টার্টেল এই যে নামটা, এটা এর অলিভ গ্রিন কালারের যে শেল থাকে তার জন্যই কিন্তু এর নামটা হয়েছে অলিভ রিডলি টার্টেল। এবং এদের যে কার্কেস অর্থাৎ ওপরের যে খোলসটা থাকে সেইটা কিন্তু অনেকটা হার্ট শেপের দেখতে হয়, তাই জন্য একসাথে এদেরকে অলিভ রিডলি টার্টেল এই নাম দেওয়া হয়। আর তারা সাধারণত তাদের যে লাইফ স্প্যান সেটা অন্য জায়গায় কাটায়, কিন্তু অনেক অনেক কিলোমিটার, কয়েক হাজার হাজার কিলোমিটার এরা কিন্তু সাঁতার কেটে পাড়ি দিয়ে অন্য জায়গায় আসে মিটিংয়ের জন্য বা ডিম পাড়ার জন্য। তো এই যে ঘটনাটা যে তারা সবাই দল বেঁধে প্রতি বছর একটা পার্টিকুলার জায়গায় বারবার ফিরে ফিরে আসে মেটিংয়ের জন্য বা হ্যাচিংয়ের জন্য, তো সেই ঘটনাটাকে লোকালি কিন্তু আমরা আড়ি বাঁধা বলে থাকি। এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, বহুবার বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন কিন্তু অলরেডি এসে গেছে যে আড়ি বাঁধা, এটাকে কি হিসেবে আমরা বলে থাকি না, মাস হ্যাচিং অফ অলিভ রিডলি টার্টেল। এই ঘটনাটাকেই আমরা আড়ি বাঁধা বলে থাকি, যেখানে এই যে বললাম যে প্রতি বছর একই জায়গায় আবার কিন্তু এই ফিমেল যে অলিভ রিডলি টার্টেল তারা কিন্তু ডিম পাড়ার জন্য ফিরে ফিরে আসে, এইটাকেই আমরা আড়ি বাঁধা বলে থাকি। আর মেল আর ফিমেল বলেছে সাইজ এরা অলমোস্ট সেম হয়, তবে জেনারেলি ফিমেলরা একটুখানি রাউন্ডেড শেপের ওপরের যে কার্কেসটা সেইটা হয়ে থাকে। আচ্ছা, এদের যে হ্যাচলিংগুলো অর্থাৎ ছোট ছোট যে অলিভ রিডলি টার্টেল, এখানে ছবিতেও আমি দেখিয়েছি যে এগুলো কিন্তু ডার্ক গ্রে কালারের দেখতে হয়, আর যদি এরা জলে ভিজে যায় তখন এদেরকে কিন্তু ব্ল্যাক কালারের দেখতে লাগে। তাদের নেচার হচ্ছে সলিটারি, তারা জেনারেলি ওপেন ওশানকে প্রেফার করে, মানে একা একা নিজের মুডে থাকতে পছন্দ করে এবং জেনারেলি এরা ওপেন ওশানকেই পছন্দ করে থাকে। আর এই টার্টেলগুলো তাদের মানে এদের সম্বন্ধে ইউনিক ব্যাপার এটাই যে তারা তাদের এন্টায়ার লাইফ কিন্তু ওশানের মধ্যে কাটায়, শুধুমাত্র মাইগ্রেট করার জন্য, মানে তারা মাইগ্রেট করে থাউজেন্ডস অফ কিলোমিটার, এবং মেটিং গ্রাউন্ড আর তাদের যে ফিডিং গ্রাউন্ড এই দুটোর মধ্যে কিন্তু অনেক হাজার কিলোমিটারের আমরা ডিফারেন্স দেখতে পাই, কিন্তু প্রতি বছর তারা ডিম পাড়তে একই জায়গায় ফিরে আসে। এটাও একটা আশ্চর্যের ঘটনা।
তো এর যে ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোথায় কোথায় কি দেখতে পাই এবং তার আমাদের ইম্পর্টেন্স কি, ইকোলজিক্যাল কি ইম্পর্টেন্স কি। তো এদেরকে জেনারেলি ওয়ার্ম এবং ট্রপিক্যাল ওয়াটারে দেখতে পাওয়া যায়। তাহলে আমাদের যে ট্রপিক্যাল ওশানগুলো রয়েছে আর্থে, প্যাসিফিক ওশান, ইন্ডিয়ান ওশান, আটলান্টিক ওশান, মূলত এই তিনটে ওশানেই আমরা অলিভ রিডলি টার্টেলকে দেখতে পাই। এবং প্যাসিফিক ওশান, ইন্ডিয়ান ওশান যেহেতু খুব ভালোভাবে কানেক্টেড রয়েছে, সেই জন্য এরা প্যাসিফিক ওশান থেকে ইন্ডিয়ান ওশানে মাইগ্রেট করে আসে। তো ইন্ডিয়াতে গহিরমাথা বিচ উড়িষ্যায় রয়েছে এবং গহিরমাথা মেরিন স্যাংচুয়ারিও আমরা একে ডিক্লেয়ার করে দিয়েছি। সেই জায়গাটাতেও আমরা অলিভ রিডলি টার্টেলের প্রচুর মাস হ্যাচিংয়ের জন্য অলিভ রিডলি টার্টেল আসে, সেটা আমরা দেখতে পাই। এবং তার সাথে যে একটু আগে বলছিলাম যে ঋষিকুল্লা রিভার, এটা উড়িষ্যায় রয়েছে। ঋষিকুল্লা রিভারের তার যে মাউথ, সেই রিজিয়নটাতেও আমরা কিন্তু এদেরকে প্রচুর পরিমাণে আসতে দেখতে পাই। কারণ এই জায়গাটার যেরকম ধরনের ক্লাইমেট বা ট্রপিক্যাল রিজিয়ন তো অবশ্যই, এই জায়গাটার বিচ কন্ডিশন যেরকম, সেইগুলো কিন্তু এদের জন্য খুবই সুইটেবল। তাই জন্য এদেরকে সব থেকে বেশি আমরা উড়িষ্যা কোস্টে গ্যাদারিং করতে দেখতে পাই। আচ্ছা, এরা জেনারেলি কার্নিভোরাস নেচারের হয়ে থাকে তাদের ইম্যাচিওর স্টেজ অফ লাইফ সাইকেলে, কিন্তু তারপরের দিকে এরা ওমনিভোরাসও দেখতে পাওয়া যায়। আচ্ছা, এদের যে মাস যে নেস্টিং বা হ্যাচিংয়ের জন্য এরা যে কোনো একটা পার্টিকুলার জায়গায় জড়ো হয়, সেটা কিন্তু বিচ ইকোসিস্টেমকে কিন্তু মেনটেন করে এবং সেই জায়গাকার যে ডায়নামিক্স সেই জায়গাকার যে ইকোলজিক্যাল ব্যালেন্স, সেটাকেও মেনটেন করে। এমনিও টার্টেল একটা খুবই ইউনিক স্পেসিস এবং একে প্রিজার্ভ করা বা প্রোটেক্ট করা অবশ্যই খুব দরকার, কারণ এর ওপর কিন্তু ওভারঅল আমাদের যে ওশানের যে ইকোলজিক্যাল ব্যালেন্স, সেইটা কিন্তু মেনটেন হয়ে থাকে। চলো আরও স্পেসিফিক করে দেখে নিই যে ইন্ডিয়াতে ঠিক কোন কোন জায়গাতে আমরা দেখতে পাবো অলিভ রিডলি টার্টেলকে। তাহলে প্রথমেই তোমাদেরকে বলছি যে বারবার উড়িষ্যার কথা বলা মানে শুধু উড়িষ্যায় দেখা যায় এরকম নয়, অন্যান্য কোস্টাল রিজিয়নেও কিন্তু আমরা দেখতে পাই। ওয়েস্ট কোস্টেও আমরা কিন্তু মহারাষ্ট্র, গোয়া, সেই সমস্ত জায়গাতেও অলিভ রিডলি টার্টেলকে দেখতে পাই। তবে সব থেকে বেশি দেখা যায় উড়িষ্যা কোস্টে। তাই জন্য উড়িষ্যা কোস্ট, যাকে আমরা উৎকল কোস্টও বলি, তাকেই হোম অফ অলিভ রিডলি টার্টেল ইন ইন্ডিয়া বলা হয়। প্রথম কথা আসে, যদি আমরা দেখো একটুখানি ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাই, আমি ছবিতে তোমাদেরকে উড়িষ্যা কোস্টকে দেখিয়েছি। তো একদম প্রথমে যে জায়গাটায় আমাদের ব্রাহ্মণী রিভারের মাউথ রয়েছে, ব্রাহ্মণী এবং বৈতরণী রিভারের কম্বাইন্ড ডেল্টা আমরা দেখতে পাই। সেই ব্রাহ্মণী রিভারের মাউথে এমনিতেই রয়েছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, যেখানে আমরা উড়িষ্যার মধ্যে সব থেকে বেশি ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাই। সেই ভিতরকণিকা ন্যাশনাল পার্কের মধ্যেও কিন্তু আমরা এই অলিভ রিডলি টার্টেলকে দেখতে পাই। এবং সেই জায়গাটাই কোস্টাল রিজিয়ন থেকে কিছুটা এগিয়ে যদি আমরা যাই, তাহলে ওয়াটার বডির মধ্যে আমরা ডিক্লেয়ার করেছি গহিরমাথা মেরিন স্যাংচুয়ারি। এইটা অলিভ রিডলি টার্টেলকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু এই মেরিন স্যাংচুয়ারিটা এই রিজিয়নে ডিক্লেয়ার করা হয়েছে। নেক্সট আরেকটু যদি আমরা ওয়েস্টার্ন সাইডে চলে আসি, তাহলে পরে ব্রাহ্মণী রিভারের যে ডেল্টা, তারপরে আমরা পাই হচ্ছে মহানদী রিভারের ডেল্টা। এই মহানদী রিভারের ডেল্টা রিজিয়নেও আমরা কিন্তু অলিভ রিডলি টার্টেলকে দেখতে পাবো। এবং মহানদী রিভারের আমরা বিশাল বড় ডেল্টা দেখতে পাই, তার অনেকগুলো ডিস্ট্রিবিউটারি রয়েছে যারা এক এক করে গিয়ে বে অফ বেঙ্গলে পড়েছে এবং কিছু ডিস্ট্রিবিউটারি চিল্কা লেকে গিয়েও পড়েছে। হ্যাঁ, তো এই সমস্ত যে রিভারগুলো, সেই সমস্ত ডিস্ট্রিবিউটারিগুলোর মধ্যে দেবী রিভার, এই দেবী রিভার মহানদী ডেল্টায় মহানদীরই একটা ডিস্ট্রিবিউটারি। সেই দেবী রিভারের মাউথেও আমরা প্রচুর এই টার্টেলকে দেখতে পাই, যে জায়গাটা অ্যাকচুয়ালি জগৎসিংপুর ডিস্ট্রিক্টে পড়ে। তাই জন্য জগৎসিংপুর কোস্টাল রিজিয়ন, এই রিজিয়নটাতেও আমরা প্রচুর পরিমাণে এদেরকে দেখতে পাবো। যে জায়গাগুলো দেখো রেড কালারের করে দেওয়া আছে, সেই জায়গাগুলোতে এরা মাস হ্যাচিংয়ের জন্য এসে থাকে। এবং চিল্কা লেককে টপকে আরও যদি আমরা ওয়েস্টার্ন সাইডে চলে যাই, তাহলে এরপরে আমরা পাবো হচ্ছে ঋষিকুল্লা রিভার। এই ঋষিকুল্লা রিভারের মাউথ যে জায়গাটায় রয়েছে, তাকে বলা হয় গঞ্জাম কোস্ট। তো এই গঞ্জাম কোস্ট রিজিয়নে বা ঋষিকুল্লা রিভার মাউথেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে এই অলিভ রিডলি টার্টেলকে দেখতে পাবো। তাই শুধু উড়িষ্যার মধ্যে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট: ঋষিকুল্লা রিভার মাউথ, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, গহিরমাথা মেরিন স্যাংচুয়ারি, দেবী রিভার, জগৎসিংপুর কোস্টাল রিজিয়ন, এই জায়গাগুলোতে অলিভ রিডলি টার্টেল মাস হ্যাচিংয়ের জন্য এসে থাকে। নেক্সট চলো কনজারভেশন স্ট্যাটাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এই অলিভ রিডলি টার্টেল কিন্তু
ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর আন্ডারে শিডিউল 1-এ রয়েছে। IUCN রেড লিস্টে কিন্তু এর স্ট্যাটাস রয়েছে ভালনারেবল এবং সাইটসে অ্যাপেন্ডিক্স 1-এ রয়েছে। তাহলে এদের উপরে থ্রেট কি রয়েছে না, এক কথায় বলতে গেলে আনসাস্টেনেবল এগ কালেকশন, যা ডিম পাড়ে কেউ ধরো পাড়িয়ে দিয়ে চলে গেল বিচে, ঠিক আছে, নষ্ট হয়ে যায়। তাছাড়া হচ্ছে সব ডিম থেকে মানে যে 100% যে অ্যাকিউরেসি রয়েছে সেটা এখানে নয়, তো সেটা তো ন্যাচারাল একটা কারণ হতে পারে। তাছাড়া আমাদের হিউম্যান অ্যাক্টিভিটির ক্ষেত্রেই কিন্তু সব থেকে বেশি আমরা ড্যামেজ দেখতে পাই, যেমন হচ্ছে স্লটারিং অন বিচ, ঠিক আছে, কেউ ধরতে পেলো তো কেটে মাংস খেয়ে নিল আর কি অলিভ রিডলি টার্টেলের, সেই রকম বোটের সাথে কলিশন সমুদ্রের মাঝে। আচ্ছা, মেরিন ডেব্রিজ, মানে এক কথায় বলতে গেলে আমাদের এত যে এখন ওয়েস্ট, বিশেষ করে প্লাস্টিক ওয়েস্ট, তো সেইগুলো কিন্তু একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এরা কখনো খেয়ে ফেলছে বা তার মধ্যে এরা জড়িয়ে যাচ্ছে, সেই সমস্ত কিছু। আচ্ছা, ন্যাচারাল ডিজাস্টার, সেটা তো ন্যাচারালি হচ্ছে, আমাদের কিছু করার নেই। ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের পেছনে মানুষই মূলত দায়ী। এবং তাছাড়া বিচ অর্থাৎ কোস্টাল রিজিয়নের যে এরোশন, এই সমস্ত কিছুই কিন্তু একসাথে কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এরা ভালনারেবল হয়ে যাচ্ছে। তো হিউম্যান কনজাম্পশন, কোথাও দেখা যাচ্ছে যে এক্সট্রিমলি এদেরকে পোচিং করা হয়, ঠিক আছে, তো এদের মিটের জন্য হতে পারে বা ওপরের যে শেলটা থাকে সেইটা থেকে কিছু বানানোর জন্য, বা কখনো এদের ডিমও কিন্তু পোচিং মানে বিক্রি হয়ে যায়, তো বিভিন্ন কারণে। তো হিউম্যান কনজাম্পশন একটা বড় কারণ। নেক্সট যেটা বলছিলাম যে মেরিন পপুলেশন অ্যান্ড ওয়েস্ট, আমরা যত দিন যাচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিক বলো, ফিশিং নেটস বলো, অন্যান্য পলিথিন বলো, বা বিভিন্ন তোমার নিউক্লিয়ার গার্বেজ বলো, ঠিক আছে, বা আইটি ইন্ডাস্ট্রির বিভিন্ন যে গার্বেজ বলো, ঠিক আছে, মানে সেমিকন্ডাক্টর ডিভাইস বা এই সমস্ত কিছু, সেই সমস্ত কিছু আলটিমেটলি সব গিয়ে সমুদ্রে জমা হচ্ছে। তাই জন্য সেই জায়গায় মেরিন পপুলেশনটা দিন দিন প্রচুর বেড়ে যাচ্ছে, এবং সেগুলো শুধুমাত্র টার্টেল নয়, এটা কিন্তু সমস্ত যে আমাদের মেরিন স্পেসিস রয়েছে তাদের জন্যই একটা খুব থ্রেটের কারণ হিসেবে দাঁড়িয়েছে। এবং ফিশিং ট্রলারের কথা আমরা আগেই আলোচনা করলাম যে ওভার এক্সপ্লয়টেশন অফ মেরিন রিসোর্স, অর্থাৎ বড় ট্রলার বিভিন্ন জায়গায় রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট না করে যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আরও বেশি মাছ পাবো সেই আশা করে বিভিন্ন এই যে মেরিন স্যাংচুয়ারিগুলো রয়েছে, কোস্টাল রিজিয়নে যে প্রোটেক্টেড জোন রয়েছে সেই জায়গার মধ্যেও তারা কিন্তু ফিশিং করছে, যে কারণের জন্যও কিন্তু প্রচুর অলিভ রিডলি টার্টেলের সাথে এরকম ধাক্কা লাগছে, ক্ল্যাশ হচ্ছে, এবং সেই কারণেও তারা হয়তো মারা যাচ্ছে। এবং তার যে ইনজুরি মার্কস সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা যদি ডেড এই টার্টেলগুলোকে স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো তার যে ইনজুরি মার্কস সেগুলো থেকে আমরা বুঝতে পারছি যে এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধরো নেটের মধ্যে জড়িয়ে গেছিলো বা কোনো জায়গায় বোটের সাথে ধাক্কা লেগেছিল, সেই মার্কগুলো কিন্তু তাদের গায়ে রয়েছে, এবং তার থেকেই কিন্তু আমরা এই কনক্লুশনটা আসতে পারছি। এবং সেটা খুব ইম্পর্টেন্ট যে আগামী দিনে আমরা কি রুলস অ্যান্ড রেগুলেশন নেব যাতে এদের ওপরে থ্রেট কিছুটা হলেও কমতে পারে। এডুমান্ত্রায় WBCS নতুন অনলাইন আর অফলাইন ব্যাচের কথা তোমাদের বললাম। যারা ফুল কোর্স করতে চাইছো না, যারা অনেক দিন ধরে WBCS ফিল্ডে রয়েছে, কম্পিটিটিভ ফিল্ডে, যারা শুধুমাত্র চাইছো যে জিএসটা আমার মোটামুটি তৈরি আছে, বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমার প্র্যাকটিস করা দরকার, তাদের জন্য বলি এডুমান্ত্রায় কিন্তু এরকম মান্থলি ওয়ার্কশপও কিন্তু হচ্ছে, যেখানে এভরি উইক কিন্তু বেঙ্গলি ইংলিশ লাইভ ক্লাস হয়, এবং তার সাথে সাথে তোমাদেরকে প্রচুর কোশ্চেন দেওয়া হয়, যেগুলো লিখে তোমরা সাবমিট করলে সেগুলো কারেকশন করে দেওয়া হয়। কোথায় তোমরা আরও ইমপ্রুভ করতে পারো সেই জায়গাগুলো কিন্তু তোমাদের স্যার বা ম্যাডামরা দেখিয়ে দেবেন। তো সামনে কিন্তু ক্লার্কশিপের মেন্স রয়েছে, মিসলেনিয়াস মেন্স রয়েছে, WBCS তো অবশ্যই আছে বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ, এবং অন্যান্য কোনো পরীক্ষার জন্য যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কিন্তু এই ওয়ার্কশপটা জয়েন করতে পারো। মাত্র মান্থলি 700 রুপিসে কিন্তু তোমরা এরকম উইকলি বেসিসে বেঙ্গলি এবং ইংলিশ ক্লাস সঙ্গে রাইটিং প্র্যাকটিস, স্যাম্পল অ্যান্সার, এই সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে। এবং তার সাথে বলি শুধুমাত্র পড়ে গেলে তো হবে না, তার সাথে সাথে মক টেস্ট দেওয়াটাও খুবই ইম্পর্টেন্ট, যে যার থেকে তুমি বুঝতে পারবে যে তুমি নিজে কোন জায়গায় দাঁড়িয়ে আছো, কতটা তোমার প্রিপারেশন হয়েছে, কোন জায়গাগুলো আরও তোমাকে ফোকাস করতে হবে। তো সেই জন্য মক টেস্ট খুবই ইম্পর্টেন্ট। তো এডুমান্ত্রা WBCS 2024কে মাথায় রেখে তার প্রিলিমিনারির জন্য কিন্তু মক টেস্ট সিরিজ নিয়ে এসছে, যেখানে কিছু রয়েছে টপিক ওয়াইজ, একটা সিলেবাস স্পেসিফিক মক টেস্ট, তাছাড়াও কিন্তু রয়েছে ফুল লেন্থ মক টেস্ট। তো তোমরা প্রায় 25টা মতো মক টেস্ট কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র কিন্তু 499-এ। এবং এই সমস্ত মক টেস্টগুলো থেকে আমাদের যারা প্রিভিয়াস স্টুডেন্ট, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সাকসেস পেয়েছে, ক্র্যাক করেছে, তারা কিন্তু বলেছে প্রচুর কোশ্চেন তারা এই এডুমান্ত্রার মক টেস্ট থেকে মেন এক্সামে
কমন পেয়েছে। তাই তোমরাও এই স্কোপটা হাতছাড়া করো না। যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই এডুমন্ত্রার সাথে কন্ট্যাক্ট করো। চলো আমরা দেখে নিই যে কি কি ইনিশিয়েটিভ আমরা এতদিনে নিয়েছি অলিভ রিডলি টার্টেলকে ইন্ডিয়াতে প্রোটেক্ট করার জন্য। তা প্রথমেই আসে অপারেশন অলিভিয়ার কথা। এই অপারেশন অলিভিয়া ইন্ট্রোডিউস করেছিল ইন্ডিয়ান কোস্ট গার্ড আর্লি 1980s দিকে, যখন এই অলিভ রিডলি টার্টেল এই স্পিসিসটা সত্যি মানে একটা থ্রেটের আন্ডারে চলে এসেছিল। সেই সময় তাকে প্রোটেক্ট করার জন্য তারা এই যে উড়িষ্যা কোস্টে নভেম্বর ডিসেম্বর মাসে এত পরিমাণে এত সংখ্যায় তারা ব্রিডিংয়ের জন্য বা নেস্টিংয়ের জন্য আসে, সেইটাকে প্রোটেক্ট করার জন্য ইন্ডিয়ান কোস্ট গার্ড কিন্তু প্রথম শুরু করেছিল অপারেশন অলিভিয়া, এবং যার মাধ্যমে মানে যার দ্বারা কিন্তু এই যে আনলফুল যে ট্রল ফিশিং কোস্টাল রিজিয়নে সেটাকেও কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু সংযত করা সম্ভব হয়েছিল। তাহলে এই প্রজেক্ট অলিভিয়া বা অপারেশন অলিভিয়া তোমরা অবশ্যই মনে রেখো, এটা ইন্ডিয়ান কোস্ট গার্ড কিন্তু ইন্ট্রোডিউস করেছিল। নেক্সট যেটার কথায় আসি, যে একদম প্রথমে বলছিলাম আমরা যে টার্টেল এক্সক্লুডার ডিভাইস, এই জিনিসটা বলা হচ্ছে যে বড় বড় ফিশিং নেটের মধ্যে এটাকে ইনস্টল করতে হবে। তাহলে জিনিসটা কীরকম দেখো, দেখো এত বড় ফিশিং নেটের মধ্যে এখানে টিইডি যেটা লাগানো আছে, এখান দিয়ে মাছ বলো বা সব কিছুই যা কিছু নেটের মধ্যে এন্টার করছে সেখান থেকে একটা আউটলেট একটা এক্সিট পয়েন্ট রাখা, যাতে কোনো টার্টেল তার ভেতরে ঢুকে পড়লে সে নিজে সেই জায়গা থেকে আবার বেরিয়ে চলে যেতে পারে। তো এই ডিভাইসটাকেই শর্টে টিইডি বলা হচ্ছে, যেটা ইন্ট্রোডিউস করলে আমরা দেখতে পাবো যে অ্যাক্সিডেন্টাল কিলিং মানে সব থেকে বেশি আমরা দেখতে পাই ফিশিং নেটের মধ্যে আটকে গিয়ে মারা গেছে টার্টেল। তো সেই জিনিসটা কিন্তু অনেকটা পরিমাণে হলেও কমবে, এবং এই টিইডি বা এই যে নেট যেটা বলা হচ্ছে যে স্পেশালি ডিজাইন, যাতে একটা এক্সিট কভার রয়েছে যেটা কোনো একটা টার্টেলকে অ্যালাউ করবে যে সেই নেট থেকে বেরিয়ে চলে যাওয়ার জন্য। তো সেই জিনিসটা কিন্তু এতদিনেও বলা হতো যে ইনস্টল করার জন্য যারা কোস্টাল রিজিয়নে ফিশিং করছে তাদের জন্য, কিন্তু এখন এই যে আমরা মাস ডেথ দেখতে পেয়েছি বললাম চেন্নাই কোস্টে অলিভ রিডলি টার্টেলের, তারপর থেকে কিন্তু এই ডিভাইসটা ইনস্টল করা মাস্ট করে দেওয়া হয়েছে, এবং যদি কারোর ইনস্টল না থাকে সেক্ষেত্রে কিন্তু মানে হেভি ফাইনও কিন্তু চার্জ করা হচ্ছে ট্রলারের থেকে। তো এটাই যদি এর ইউজ আমরা আরও ইনক্রিজ করতে পারি আগামী দিনে, তাহলে আশা করি নাম্বার অফ অলিভ রিডলি টার্টেলের ডেথ আরও অনেক কম হবে ইন্ডিয়ার কোস্টাল রিজিয়নে। নেক্সট হচ্ছে ট্যাগিং। ট্যাগিং কিন্তু অলিভ রিডলি টার্টেলকে অনেক দিন ধরেই করা হচ্ছে, এটা সম্প্রতি হয়েছে এরকমটা নয়, কোনো স্টেটে হয়তো সম্প্রতি হয়েছে, কিন্তু অনেক দিন আগে থেকেই প্রায় 4-5 বছর আগে থেকেই কিন্তু এই ট্যাগিং প্রসেসটা শুরু হয়েছে। বিভিন্ন স্টেট আলাদা আলাদাভাবে বিভিন্ন বছরে ইনিশিয়েটিভ নিয়ে এই ট্যাগিং করেছে। তো এটা স্যাটেলাইট ট্যাগিং, দেখতেই পাচ্ছ এরকম ওপরে একটা মেটাল ডিটেক্টর হিসেবে একটা লাগানো আছে, অ্যান্টেনা দেওয়া, এবং তার সাথে স্যাটেলাইট কানেক্টিভিটি আছে। তো সেই কমিউনিকেশনের মাধ্যমে আমরা জানতে পারছি যে এরা কোন কোন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাদের মুভমেন্ট কি, তারা কি কি মানে হ্যাবিটেশন কি পছন্দ করে তারা, ঠিক আছে, তাদের বিহেভিয়ার কীরকম। তো সেটাও কিন্তু আমরা এখন অনেকটা মানে বেটার স্টাডি করতে পারি, অনেকটা সাইন্টিফিক আমরা ডেটা কিন্তু পেয়ে থাকি এই স্যাটেলাইট ট্যাগিংয়ের মাধ্যমে। আচ্ছা, নেক্সট চলে আসো যে সবশেষে যেটা অবশ্যই তোমাদের মনে রাখা উচিত, যে এই যে সি টার্টেলকে প্রিজার্ভ করার জন্য প্রোটেক্ট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা সি টার্টেল কনজারভেশন প্রজেক্ট নিয়েছিল সেটা হচ্ছে 1999-এ, এবং অবশ্যই সেটা ইন্ডিয়ার সমস্ত কোস্টাল স্টেটগুলোতে কিন্তু অ্যাপ্লিকেবল। তাহলে এর থেকে বোঝা যায় যে অলিভ রিডলি টার্টেল আমরা ইন্ডিয়ার সমস্ত কোস্টাল স্টেটেই কিন্তু পেয়ে থাকি তাদের কোস্টাল রিজিয়নে। এবং স্বাভাবিকভাবেই এটা ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট করেছে কে না, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, তারা ইমপ্লিমেন্ট করেছে। 99-এ ইন্ট্রোডিউস করা হয়েছিল, মনে রেখো, সি টার্টেল কনজারভেশন প্রজেক্ট, কারণ অলিভ রিডলি টার্টেল কিন্তু একটা সি টার্টেল, তাকে আমরা সমুদ্রের মধ্যে পেয়ে থাকি। তবে এখানে এটাও দেখে রাখো যে বলা আছে যে প্রজেক্টটা ইমপ্লিমেন্টেড হয়েছে সমস্ত কোস্টাল স্টেটে, বাট স্পেশাল এমফ্যাসিস দেওয়া হয়েছে কোথায় না, উড়িষ্যায়। তার কারণ আমরা দেখেই নিয়েছি যে উড়িষ্যাতেই সব থেকে বেশি আমরা অলিভ রিডলি টার্টেলকে আসতে দেখতে পাই, তাই জন্য স্পেশাল এমফ্যাসিস অলিভ রিডলি টার্টেল রিলেটেড আমরা উড়িষ্যাকেই দিয়েছি। সেই জন্য উড়িষ্যাতে কিন্তু মেরিন স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, কোস্টাল রিজিয়ন যে জায়গাগুলোতে অলিভ রিডলি টার্টেলকে আমরা দেখতে পাই সেই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন করা হয়। সবার লাস্টে
আমরা দুটো ডেকে টার্টেল রিলেটেড যদি বলতে হয় তাহলে অবশ্যই মনে রাখা উচিত, কখনো কখনো কোশ্চেনে দিতেই পারে জিকে বেসিসে, যে একটা হচ্ছে ওয়ার্ল্ড টার্টেল ডে যেটা আমরা 23 মে পালন করি, আর আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড সি টার্টেল ডে যেটা আমরা 16 জুন পালন করে থাকি। এবং তার সাথে সাথে শুধুমাত্র অলিভ রিডলি টার্টেল নয়, ইন্ডিয়াতে যে যে টার্টেলগুলো দেখতে পাওয়া যায়, মানে যে যে টাইপের টার্টেল স্পেসিস আমরা পেয়ে থাকি তাদেরকেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এর মধ্যে অলিভ রিডলি টার্টেল তো অবশ্যই আছে, তার সাথে দেখো লেদার ব্যাক টার্টেল, লগার হেড টার্টেল, গ্রিন টার্টেল, আর এই হক্স বিল টার্টেল যেটা এখন ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হয়ে গেছে, অলমোস্ট আর দেখাই যায় না। তো এই 5টা টাইপের মূলত টার্টেল স্পেসিস আমরা ইন্ডিয়াতে পেয়ে থাকি। তো চলো, যা ইনফরমেশন ছিল অলিভ রিডলি টার্টেল সম্পর্কে, যা তোমাদেরকে জানতে চাওয়া হয় কোশ্চেনে, এবং রিসেন্টলি যা কিছু নিউজে এসছে কারেন্ট অ্যাফেয়ার্স বেসিসে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ মনে হয়েছে, অনেক কিছু জানতে পেরেছো, শিখতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্টে জানিও, আমি অ্যান্সার দিয়ে দেবো। ভালো লাগলে লাইক করো, বাকিদের সাথে শেয়ার করো, আর এডুমন্ত্রা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো অন্যান্য টপিকের ওপরও এরকম ইনফরমেটিভ ভিডিও যাতে সবার আগে তোমার কাছে চলে যায়। তো সবশেষে দেখো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই অলিভ রিডলি টার্টেল নিয়ে কোশ্চেন বহু এসছে, কিন্তু আমরা WBCS এবং UPSCর কিছু কোশ্চেনকে তোমাদের জন্য বেছে নিয়েছি, যে দেখে নিই কী কী কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছে অলিভ রিডলি টার্টেল এই রিলেটেড। তো প্রথম কোশ্চেন ছিল যে কোন অ্যানিম্যালটাকে আমরা ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল হিসেবে ডিক্লেয়ার করেছি। ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, তাহলে কোনটা হবে না, ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল হচ্ছে গ্যাঞ্জেটিক ডলফিন, সেটা কিন্তু অলিভ রিডলি টার্টেল নয়। চলো, নেক্সট ছিল যে কোন ন্যাশনাল পার্ক ফেমাস ফর অলিভ রিডলি টার্টেল। ন্যাশনাল পার্কের কথা বলা হয়েছে, দেখো সেলিম আলী ন্যাশনাল পার্ক তো শ্রীনগরে রয়েছে, জম্মু কাশ্মীর তো হবেই না। সুন্দরবন, শিমলিপাল, ভিতরকণিকা। শিমলিপাল ন্যাশনাল পার্ক উড়িষ্যার মধ্যে সবথেকে বড় ফরেস্ট রিজিয়ন, বা শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভও কিন্তু রয়েছে। কিন্তু শিমলিপাল ন্যাশনাল পার্ক উড়িষ্যার কোস্টাল রিজিয়নে নেই। তাই কোস্টাল রিজিয়নে নেই তখন আমরা সি টার্টেলকে কি করে পাবো? তাই বাকি পড়ে থাকে সুন্দরবন আর ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। এদের মধ্যে সুন্দরবনে দেখা যায় না অলিভ রিডলি টার্টেল অতটা বেশি, তার কারণ হচ্ছে সুন্দরবনে কোস্টাল রিজিয়নে স্যান্ড অতটা দেখতে পাওয়া যায় না। সেই জায়গাটায় আমরা জানি যে আমাদের গঙ্গা বা ভাগীরথী হুগলি অ্যাক্টিভ ডেল্টা রিজিয়ন, তাই সেই জায়গাটায় আমরা কিন্তু সিল্ট বেশি পরিমাণে পেয়ে থাকি, স্যান্ড বেশি পায় না। আর অলিভ রিডলি টার্টেল কিন্তু যেই জায়গাটায় বিচ মানে স্যান্ড বিচ পাওয়া যায় সেই জায়গাটাতে এরা বেশি এসে থাকে। তাই এটা তোমাদের আমি পড়ানোর সময় বললাম যে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক যেটা রয়েছে ব্রাহ্মণী রিভারের মাউথে বা ব্রাহ্মণী রিভারের ডেল্টায়, সেই জায়গায় আমরা অলিভ রিডলি টার্টেলকে পাবো। আচ্ছা, বলেছে কোন রিভার ফেমাস ফর অলিভ রিডলি টার্টেল, তাহলে এদের মধ্যে মহানদী রিভার থাকলেও আমরা কিন্তু ঋষিকুল্লা রিভারকেই অ্যান্সার করব, কারণ মহানদী রিভারের একদম মাউথের কাছে তার ডেল্টা রিজিয়নে তার কয়েকটা ডিস্ট্রিবিউটারিতে আমরা অলিভ রিডলি টার্টেলকে দেখতে পাই, যেমন দেবী রিভার তোমাদেরকে বললাম। কিন্তু ইন জেনারেল ওভারঅল রিভারের হিসেবে কনসিডার করলে ম্যাক্সিমাম আমরা কিন্তু ঋষিকুল্লা রিভার মাউথ বা ঋষিকুল্লা রিভারের কিছুটা ইন্টিরিয়ার অবধিও কিন্তু এই অলিভ রিডলি টার্টেলকে দেখতে পাই। তাই ঋষিকুল্লা রিভার হচ্ছে সবথেকে ফেমাস রিভার, যে রিভার রিলেটেড এই অলিভ রিডলি টার্টেলের নাম আসে, যে রিভার মাউথে আমরা সবথেকে বেশি দেখতে পাই। আর লাস্ট কোশ্চেন এসেছিল যে কোন মেরিন স্যাংচুয়ারি স্পেশালি ডিক্লেয়ার করা হয়েছে অলিভ রিডলি টার্টেলকে প্রোটেক্ট করার জন্য। এটার নামও তোমাদেরকে বলেছি একটু আগে, যে গহিরমাথা মেরিন স্যাংচুয়ারি। এই গহিরমাথা মেরিন স্যাংচুয়ারিটা কিন্তু ব্রাহ্মণী রিভারের যে ডেল্টা অর্থাৎ ভিতরকণিকা ন্যাশনাল পার্ক থেকেই কিছুটা সামনের দিকে রয়েছে মেরিন স্যাংচুয়ারি, তাই জন্য জলের মধ্যে রয়েছে গহিরমাথা মেরিন স্যাংচুয়ারি। তাহলে এই চারটে মূলত কিন্তু ভালো ভালো কোশ্চেন সিলেক্ট করে আমি নিয়েছিলাম। আরও অনেক প্রচুর কোশ্চেন এই টপিক নিয়ে এসছে, বিভিন্ন পরীক্ষাতেই আসে, তোমরা সার্চ করলে দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারে। আশা করি ভালো লেগেছে তোমাদের আজকে যা ইনফরমেশন শেয়ার করলাম তোমাদের সাথে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এরকম কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ভালো থেকো সবাই, গুড বাই।